আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পরমাণুর গঠন বিষয় নিয়ে আলোচনা করব। পরমাণুর গঠন আমি বোর্ডে এই অধ্যায়ে সামারাইজ করেছি। অষ্টম শ্রেণী বিজ্ঞান পরমাণুর গঠন, এই অধ্যায়ে সামারাইজ পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের ধর্ম ও ব্যবহার, ইলেকট্রন বিন্যাস এবং বিভিন্ন আয়ন সৃষ্টি, এই বিষয়গুলাই বলতো এই অধ্যায়ে। এই টপিকগুলা আমরা আলোচনা করলেই, এই টপিকগুলোর উপরে একটা ধারণা থাকলেই এই অধ্যায়টা আমাদের আয়ত্ত থাকবে। আশা করি পরীক্ষা ভালো করা যাবে। প্রথমেই অধ্যায়ের যে অধ্যায়টার যেটা নাম, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা, পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। এখানে আমরা লিখেছি তোমাদের মেইন বই যেটা আছে, পরমাণু গঠন সম্পর্কে মতবাদ। বিজ্ঞানী ডেমোক্রিটাস, বিজ্ঞানী প্লেটো, অ্যারিস্টটল, তারপর জন ডাল্টন, এসব বিজ্ঞানী এক এক ধারণা দিয়েছেন। আমরা বিজ্ঞান অষ্টম শ্রেণী বিজ্ঞান বই যেটা লিখেছি, ডেমোক্রিটাস বলেছেন সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু। অবিভাজ্য মানে যার ভাঙা যায় না, একটা সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র যে অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ একটা পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় সেটাই বলা হয়েছে পরমাণু। অবিভাজ্য বলা হয়েছে, অবিভাজ্য মানে যার ভাঙা যায় না, যে ক্ষুদ্র পরমাণু দ্বারা কণা দ্বারা গঠিত, ওদেরকে আর ভাঙা যায় না, এই জন্য এদেরকে বলা হয়েছে অবিভাজ্য। এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু, ইংরেজিতে বলা হয় অ্যাটম। তারপরে বিজ্ঞানী প্লেটো এই ডেমোক্রিটাসের মতবাদ সম্পর্কে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটল পরমাণু সম্পর্কে আরেকটা মতবাদ দিয়েছেন, পরমাণু সমান নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতেই থাকে, পর্যায়ক্রমে ভাঙতেই থাকে। ভাঙতে ভাঙতে এক সময় এরা অনেক ক্ষুদ্র পরমাণুতে পরিণত হয়। এই কণাগুলোর আবার নাম দিয়েছেন বিজ্ঞানী জন ডাল্টনে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে আমি লিখি নাই, ওই ক্ষুদ্রতম কণাগুলো আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে স্থায়ী কণা বলা হয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটাকে স্থায়ী কণিকা বলা হয় বা স্থায়ী কণা। এটা বিজ্ঞানী জন ডাল্টনে এই মতবাদগুলো দিয়েছেন। তোমরা দেখতে পারবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটা কণা। ইলেকট্রনকে E- দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন রে P/H+ এবং নিউট্রন রে N দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে পরমাণু সম্পর্কে আলোচনা। তাহলে আমরা পরমাণু সম্পর্কে বিজ্ঞানী ডেমোক্রিটাসের, তারপরে বিজ্ঞানী প্লেটো, অ্যারিস্টটল এবং জন ডাল্টনের মতবাদ সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে দেখো আমরা পারমাণবিক সংখ্যা বিষয়টা কি। প্রতিটা মৌল বা পরমাণুই নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা গঠিত। মোট একটা প্রোটন সংখ্যা থাকে, এদেরকে পারমাণবিক সংখ্যা বলে। সংখ্যাটা তোমরা এখান থেকে দেখবে, যেমন পরমাণুতে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা বিভিন্ন, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এরকম ভাবে আমি যদি আরো লিখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এরকম অনেকগুলো আছে। তোমাদের বইয়ে মেন বই যেটা আছে সেটা 18টা মৌলের নাম দেওয়া আছে, হাইড্রোজেন থেকে একদম আর্গন পর্যন্ত। তাহলে পারমাণবিক সংখ্যা বিষয়টা কি? পরমাণুতে অবস্থিত মোট প্রোটন সংখ্যাটা, এটা হলো মোট প্রোটন। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের 2, এরকম। এটাই হলো পারমাণবিক সংখ্যা। তারপরে টপিকটা আছে আমাদের ভর সংখ্যা বিষয়টা কি? প্রতিটা পরমাণুর আবার ভর সংখ্যা আছে। পরমাণুতে অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যাকে ভর সংখ্যা বলে, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। বিভিন্ন মৌলের ভর সংখ্যা বিভিন্ন। আমরা যদি বিভিন্ন মৌলের ভর সংখ্যা বিভিন্ন, যেমন এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, হিলিয়ামের ভর সংখ্যা 2, এখানে লিখছি নাইট্রোজেনের ভর সংখ্যা হবে 14, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে
16। এইভাবে ভর সংখ্যা আছে। আরো অনেকটি মৌল আছে, যেমন সোডিয়ামের ভর সংখ্যা 23, সোডিয়ামের ভর সংখ্যা 23। তারপরে ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, ক্যালসিয়ামের ভর সংখ্যা 40। এই আমরা ভর সংখ্যা সম্পর্কে জানতে পারলাম। পরে হচ্ছে আইসোটোপ বিষয়টা কি? প্রত্যেকটা পরমাণু অর্থাৎ বিভিন্ন মৌলের আইসোটোপ বিভিন্ন। কোন মৌলের আইসোটোপ থাকে 3টা, কোন মৌলের থাকে 6টা, কোন মৌলের থাকে 12টা, এরকম ভাবে কোন মৌলের আইসোটোপ নাই, আইসোটোপ ছাড়া মৌল আছে। তো আমরা আইসোটোপের সংজ্ঞাটা কি? আইসোটোপের একটা প্রশ্ন হলো, আইসোটোপের শেষে শব্দটাতে আমাদের কি আছে? প। মনে রাখতে হবে পটা হলো প্রোটন সংখ্যা। তাহলে আমরা বলবো প্রোটন সংখ্যা একই, বাকি দুটা ভিন্ন। অর্থাৎ যেসব মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। দেখো খেয়াল করো, আইসোটোপের শেষে প আছে, পতে প্রোটন সংখ্যা, অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে প আছে, পতে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এক থাকবে, প্রোটন সংখ্যা একই, কিন্তু বাকি দুটা ভিন্ন। বাকি দুটা বলতে কি বোঝায়? ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তাহলে এটা শর্ট নিয়মে শিখবো যে যাদের প্রোটন সংখ্যা এক কিন্তু বাকি দুটা ভিন্ন, অর্থাৎ ভর সংখ্যা নিউট্রন সংখ্যা যাদের ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে সংখ্যাটা সাজায় লিখলে, এক নম্বরের জন্য লিখলে আমাদের এইভাবে লিখতে হবে, যেসব মৌলের পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের মোট আইসোটোপ হলো 7টা, তোমরা লিখে রাখো। হাইড্রোজেনের মোট আইসোটোপ 7টা, 3টা হলো স্থায়ী আইসোটোপ, আমি ভরে লিখে দিচ্ছি 3টা স্থায়ী আইসোটোপ। প্রোটিয়াম 1H1, ডিউটেরিয়াম 2H1, ট্রিটিয়াম 3H1। দেখো প্রতিটারই প্রোটন সংখ্যা, নিচেটা হলো প্রোটন সংখ্যা, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রথম প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের আইসোটোপ, স্থায়ী আইসোটোপ 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের প্রোটন সংখ্যা 1, ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা 1, ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা 1, 2, 3। নিউট্রন সংখ্যা কি হবে? নিউট্রন সংখ্যা 1 থেকে 1 বাদ দিলে এটার 0, দ্বিতীয়টা 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে এটার ভর সংখ্যাও ভিন্ন হচ্ছে, ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন হচ্ছে। তাহলে এরা পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা সহজে সংজ্ঞাটা কিভাবে মনে রাখবো? যেসব মৌলের পরমাণু প্রোটন সংখ্যা একই, বাকি দুটা ভিন্ন। অর্থাৎ বাকি দুটা বলতে কি বোঝাচ্ছে এখানে? বাকি দুটা বলতে ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন। একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, যেসব মৌলের পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ কয়টা? 3টা। হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ হচ্ছে 3টা। ওকে, হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ 3টা। তারপরে এই আইসোটোপের আমরা ব্যবহার এবং ধর্ম। আইসোটোপের ব্যবহার অনেক, বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার রয়েছে, এর ধর্ম আলাদা রয়েছে। যেমন কৃষি ক্ষেত্রে ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে, খাদ্যদ্রব্য সংরক্ষণে। কৃষি ক্ষেত্রে আমরা বিভিন্ন ফসলি জমি উর্বরতা বৃদ্ধির জন্য, পোকামাকড় ধ্বংসের জন্য সাধারণত এই আইসোটোপ ব্যবহার করা। বিভিন্ন মৌলের আইসোটোপ, যেমন কার্বন একটা আইসোটোপ, ফসফরাস থেকে ফসফেট, এটা একটা আইসোটোপ। কৃষি ক্ষেত্রে ব্যবহার করি। চিকিৎসা ক্ষেত্রে আমরা বিভিন্ন আইসোটোপ ব্যবহার করি, রোগ নির্ণয় এবং রোগ নিরাময়, দুইটা কাজে এই আইসোটোপ ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। তারপর খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণে বা ফলমূল সংরক্ষণে। খাদ্যদ্রব্য যেমন খাবার আছে, এই খাবারগুলা অনেক দিন খাদ্য টিকায় রাখার জন্য আইসোটোপ ব্যবহার করে। আবার বিভিন্ন রকম ফল আছে, আমরা যেগুলা ফল 1 বছরের আরেক বছর খাইতে পারি, এটা টিকায় রাখার, অনেকদিন টিকায় রাখার জন্য, বিভিন্ন পোকামাকড় থেকে পচা যাতে নষ্ট না হয়ে যায় সে থেকে রক্ষা করার জন্য এই আইসোটোপ ব্যবহার করা হয়। এগুলো আইসোটোপ। ঠিক আছে? তারপরে দেখো পরের টপিক আমাদের কি আছে, তাহলে পরমাণু গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের ধর্ম, ব্যবহার, ইলেকট্রন বিন্যাসে আমরা চলে যাই। ইলেকট্রন বিন্যাস বিষয়টা কি? এই যে এই বিষয়গুলাই দরকার লাগে, যে পরমাণুতে এক একটার প্রোটন বা পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা আছে। এই প্রোটন বা পারমাণবিক সংখ্যা কিভাবে বিন্যস্ত থাকে,
বা ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে তা দেখানোর রূপকে ইলেকট্রন বিন্যাস বলে। যেমন 1H, হ্যাঁ হাইড্রোজেনের 1, তাহলে এর ডায়াগ্রাম চিত্র আঁকাইলে এই একটা ইলেকট্রন দেখানো হলো, প্রথম শক্তি স্তরে একটা। তারপরে যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে প্রথম ঘরে থাকবে অবশ্যই সর্বোচ্চ 2টা, দ্বিতীয় ঘরে আর 7টা হইতে লাগে আর 5টা, তাহলে 5টা। অর্থাৎ এটার ইলেকট্রন বিন্যাসটা এইভাবে যদি আমরা এককভাবে করি, নাইট্রোজেনের 7 2, প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 5, অর্থাৎ এটা ফরম্যাটটা হলো 288, এরকম ভাবে চাইতে থাকবে 288 18, হ্যাঁ 288 18, অর্থাৎ যেমন নাইট্রোজেনের আছে কত 7, তাহলে প্রথম ঘরে 2টা, পরে অবশ্যই 5টা। এরকম সোডিয়ামের সোডিয়ামের 11, প্রথম ঘরে আছে কয়টা, থাকবে 2টা, পরে ঘরে যাবে 8টা, তৃতীয় শক্তি স্তরে যাবে 1টা। তাহলে এদেরকে শক্তি স্তর বা অরবিটাল বলা হয়, ইংরেজিতে অরবিটাল, বাংলায় বলে শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 1টা আছে, তাহলে কার হয় এটা, সোডিয়াম। আর ডায়াগ্রাম চিত্র দ্বারা আঁকাইলে এরকম হয়, প্রথম ঘরে 2টা থাকবো প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকবো, পরের শক্তি স্তরে 1টা। এরকম ভাবে পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়, পটাশিয়াম 19, আমরা যদি করি 2 8 8 1, 4টা শক্তি স্তরে বিভক্ত। পটাশিয়ামের কয়টা শক্তি স্তর, 4টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থতেও একটা ইলেকট্রন রয়েছে পটাশিয়ামে। ইলেকট্রন বিন্যাস এই দুইটা পদ্ধতিতে, নাইট্রোজেনে গেলে পরে sp2 অরবিটাল দ্বারা করা যাবে, sp2 1s2 2s2 2p6 3s2 এইভাবে পর্যায়ক্রমে যাবে। ক্লাস 8 এই পর্যন্তই সীমাবদ্ধ। ইলেকট্রন বিন্যাসটা একটা ডায়াগ্রাম চিত্র দ্বারা, আবার এই শক্তি স্তরে এইভাবে ভাঙায়ও দেওয়া যায় দুইটা পদ্ধতিতে, দ্যাটস ওকে, দুইটাতে দিলেই নাম্বার পাওয়া যাবে। তাহলে এরকম পারমাণবিক সংখ্যা যত বেশি থাকবে তার শক্তি স্তর তত বাড়তে থাকবে। যেমন হাইড্রোজেনের 1 একটা শক্তি স্তরে গেছে, সোডিয়ামের 11 3টা শক্তি স্তরে গেছে। কিভাবে জানলাম আমরা, কারণ প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরে থাকে 8টা, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আছে তো 7, 2 গেলে 5 থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে শক্তি স্তরে 2টা, পরে 8টা থাকে, আর থাকে একটা, তৃতীয় শক্তি স্তরে 1টা গেল। অনুরূপভাবে পটাশিয়াম এইভাবে গেছে, ঠিক আছে। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো, একটা SPI এইভাবে ভাঙে 288 এভাবে, আরেকটা হলো এই শক্তি স্তর দ্বারা, অরবিটাল শক্তি স্তর দ্বারা, বা এটারে বলা হয় ডায়াগ্রাম চিত্র। এটা কি বলে, ডায়াগ্রাম এটা হলো ডায়াগ্রাম চিত্র দ্বারা। এইভাবে তাহলে ইলেকট্রন বিন্যাস আশা করি তোমাদের ক্লাস 8 এ 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কথা দেওয়া আছে। তাহলে আমি 19 নাম্বারটা করে দিয়েছি, ঠিক আছে। 1 থেকে 19 এর ভিতরে যে কয়টা আছে এই ফরম্যাটে হবে। ইলেকট্রন বিন্যাসটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। তাহলে সংজ্ঞাটা আমি আবার যদি বলি, সংজ্ঞাটা কি, কোন পরমাণুতে, যেমন একটা পরমাণু হাইড্রোজেন, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, যেমন সোডিয়ামে একাধিক ইলেকট্রন আছে, কিভাবে বিন্যস্ত আছে তা দেখানোটাই হলো ইলেকট্রন বিন্যাস। একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে কয়টা, কোন কক্ষপথে কয়টা আছে তা দেখানোটাই ইলেকট্রন বিন্যাস। ওকে, দ্যাটস ওকে। নেক্সট আয়ন সৃষ্টি একটা টপিক আছে, আয়ন সৃষ্টি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ইলেকট্রন কম বা যদি বেশি হয়, আরেকজনকে ধারণ করবে ইলেকট্রন, অথবা আরেকজনের কাছে গ্রহণ করবে। একটা যৌগ গঠনের ক্ষেত্রে এই ঘটনাগুলো হয়। তাহলে যৌগ গঠনের ক্ষেত্রে যেমন সোডিয়াম একটা ইলেকট্রন মাইনাস দান করলে হয় Na+, এটা একটা আয়ন, এটা বলা হয় ধনাত্মক আয়ন। এটা কি বলে, ধনাত্মক আয়ন। যেমন অক্সিজেন 2 ইলেকট্রন গ্রহণ করতে পারে, O2-, এটা ঋণাত্মক আয়ন। তাহলে আয়নের কিভাবে হয়, স্বাভাবিকের চেয়ে ইলেকট্রন কম বা বেশি, অর্থাৎ যৌগ গঠনের সময় আমরা একটা মৌলকে ইলেকট্রন দান বা গ্রহণের পরে যে অবস্থা প্রাপ্ত হয় সেটাই বলা হয় আয়ন সৃষ্টি। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, Na+, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে O2-। এই তাহলে আমরা যদি এই পরমাণুর গঠন অধ্যায়টা সামারাইজ করি, এই টপিকগুলা তোমাদের বইয়ে আছে। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ আমি আলোচনা করলাম। এই বিষয়গুলো টোটাল ক্লাসটা যদি ফলো করো, তাহলে এটা থেকে এই অধ্যায়ের টোটাল একটা কনসেপ্ট তোমাদের
চলে আসবে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোপের ধর্ম ব্যবহার, ইলেকট্রন বিন্যাস, আয়ন সৃষ্টি। হ্যাঁ, ঠিক আছে। এই এই তো এই অধ্যায় এটাই এইভাবেই তোমরা কমপ্লিট করবে। আশা করি নেক্সট ক্লাস পরের ভিডিওতে আমরা দেখতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে।